বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র থেকে শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা করব। শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসন আরোহণ করেন। তার আগে কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পরে আরাম শাহ সিংহাসন আরোহণ করেন। তো লাহোরের আমির উমরারা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পরে আরাম শাহকে দিল্লির সিংহাসনে বসান। তো এই আরাম শাহ সম্পর্কে বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন মতবাদ আছে। অর্থাৎ কেউ কেউ বলছেন যে আরাম শাহ ছিল ইলতুৎমিশের পুত্র, কুতুবউদ্দিন আইবকের পুত্র। কেউ কেউ বলছেন আরাম শাহ কুতুবউদ্দিনের পোষ্যপুত্র। আবুল ফজল বলছেন যে আরাম শাহ কুতুবউদ্দিন আইবকের ভাই। মিনহাজুস সিরাজ তিনি বলেছেন যে কুতুবউদ্দিন আইবকের 3 কন্যা সন্তান ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। অনেকেই বলতে চেয়েছেন যে কুতুবউদ্দিন আইবকের সাথে আরাম শাহর কোনো সম্পর্কই ছিল না। যাই হোক, এই আরাম শাহ ছিলেন অকর্মণ্য, অযোগ্য, আরামপ্রিয়। ফলে অল্প কিছুদিনের মধ্যেই আমির উমরা, অভিজাতবর্গ এবং সাধারণ মানুষ এদের কাছে আরাম শাহ অপ্রিয় হয়ে উঠলে আমির উমরাদের আহ্বানে ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তো আরাম শাহ মাত্র 8 মাস রাজত্ব করেছিলেন। তো তাকে পরাজিত করে 1211 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলতুৎমিশ সিংহাসন আরোহণ করেন। তো আমরা সংক্ষেপে ইলতুৎমিশের বাল্য জীবন সম্পর্কে আলোচনা করব। ইলতুৎমিশ, যার বাল্য নাম ছিল আলতুৎমিশ বা আলতামাস, তো তিনি তুর্কিস্তানের বিখ্যাত ইলবারি গোত্রের ইয়ালুম খানের পুত্র ছিল ইলতুৎমিশ। ছোটবেলায় থেকে তিনি অত্যন্ত বুদ্ধিমান, অনেক দেখতে সুশ্রী সুন্দর। তার বুদ্ধিমত্তা, তার চাতুর্য এবং তার গুণাবলীতে ঈর্ষান্বিত হয়ে ইলতুৎমিশের ভাইরা একজন কৃতদাস ব্যবসায়ীর কাছে তাকে বিক্রি করে দেন। এই কৃতদাস ব্যবসায়ী পরবর্তীতে ইলতুৎমিশকে বুখারার কাজীর কাছে বিক্রি করে দেন। বুখারার কাজী পরবর্তীতে অন্য এক কৃতদাস ব্যবসায়ী জামাল উদ্দিনের কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে জামাল উদ্দিন তাকে দিল্লিতে নিয়ে আসেন। অর্থাৎ এই কৃতদাস ব্যবসায়ী জামাল উদ্দিন ইলতুৎমিশকে পরবর্তীতে দিল্লিতে বিক্রির জন্য যখন নিয়ে আসেন, তখন ইলতুৎমিশকে কিনে নেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে কিনে নেওয়ার পরে কিছুদিন পরেই উনি ইলতুৎমিশের বুদ্ধিমত্তা, বিশ্বস্ততা এবং তার গুণাবলীতে মুগ্ধ হন। মুগ্ধ হয়ে তিনি তাকে আমিরি শিকার পদে নিযুক্ত করেন এবং পরবর্তীতে তার মেয়ের সাথে বিয়ে দেন। অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের মেয়ের সাথে ইলতুৎমিশকে কুতুবউদ্দিন আইবক বিয়ে দেন এবং গোয়ালিয়র সহ, মুলতান সহ, মুলতান উচ এই জায়গাগুলোর দেখাশোনার ভারও তার উপরে অর্পণ করা হয়েছিল। তো এই ইলতুৎমিশ পরবর্তীতে আরাম শাহকে পরাজিত করে দিল্লি সিংহাসনে
আরোহণ করেছিলেন। ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করার পরে তিনি বেশ কিছু সমস্যায় পরিবেষ্টিত হয়ে পড়েন, অনেকগুলো সমস্যার সম্মুখীন হন, অত্যন্ত মারাত্মক কিছু সমস্যার সম্মুখীন হন। আমরা একটু সংক্ষেপে সেইগুলো লিখে দিলে তোমাদের মনে থাকবে। এখানে তার কিছু আত্মীয় ছিলেন, যেমন নাসিরউদ্দিন কুবাচা, তাজউদ্দিন ইলজুদ। এছাড়াও আরও সমস্যা ছিল মৈজি এবং কুতবি আমির, মঙ্গল আক্রমণ, গোয়ালিয়র, দোয়াব, এই সমস্ত অঞ্চলের বাসিন্দাদের স্বাধীনতা ঘোষণা, আলিবর্দান খিলজির স্বাধীনতা ঘোষণা, এই সমস্যাগুলো তার সাম্রাজ্যে প্রকট আকার ধারণ করেছিল। প্রথমত তাজউদ্দিন ইলজুদ, তাজউদ্দিন ইলজুদের স্বাধীনতা ঘোষণা। 2 নম্বর, নাসিরউদ্দিন কুবাচার স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতা ঘোষণা। 3 নম্বর হলো সংক্ষেপে লিখি, বিভিন্ন অঞ্চলের স্বাধীনতা ঘোষণা। 4 নম্বর হলো মৈজিদের বিরোধিতা, বাংলা ও বিহারের আলিবর্দান খিলজি অর্থাৎ শামসুদ্দিন ইলতুৎমিশ যখন সিংহাসন আরোহণ করলেন, সিংহাসন আরোহণ করার পরে তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইলজুদ নিজেকে স্বাধীন বলে ঘোষণা করলেন। নাসিরউদ্দিন কুবাসা নিজেকে স্বাধীন ঘোষণা করে মুলতান থেকে থানেশ্বর পর্যন্ত ব্যাপক অঞ্চলের উপরে তিনি আধিপত্য বিস্তার করলেন, যেটা ইলতুৎমিশের জন্য হুমকি স্বরূপ ছিল। তারপরে বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে আজমির, গোয়ালিয়র, দোয়াব, এই সমস্ত অঞ্চলের, আজমির, গোয়ালিয়র, দোয়াব, এই সমস্ত অঞ্চলের যারা বাসিন্দা ছিল তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করলো এবং সুলতানের অধীনতা অস্বীকার করলো। কুতবি এবং মৈজি আমিরদের বিরোধিতা, অর্থাৎ কুতবি এবং মৈজি আমিররা সুলতান ইলতুৎমিশের বিরোধিতা করতে থাকে। এরপরে এই বিভিন্ন বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বাংলা এবং বিহারের শাসনকর্তা আলিবর্দান খিলজি, উনিও নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে বড় সমস্যা ছিল যে মঙ্গল আক্রমণ, এই বিষয়গুলো তাকে খুব ধীর স্থিরভাবে এবং অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবেলা করতে হয়েছিল। যাই হোক, তিনি সিংহাসন আরোহণ করার পরে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন। ইলতুৎমিশ এই সমস্যার সম্মুখীন হয়েও তিনি হতোদ্যম হননি। তিনি অত্যন্ত সাহসিকতা, দৃঢ়তা এবং আপোষহীন মনোবল নিয়ে দিল্লির সালতানাতে অধিষ্ঠিত থেকে তিনি তার অবস্থানকে মজবুত করেছিলেন। তো আমরা এবার আসি তার এই সমস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সর্বপ্রথম তার
প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য তিনি সোচ্চার ছিলেন। প্রথমেই তিনি জুদ অঞ্চলে, দিল্লির অন্তর্গত জুদ অঞ্চলে এই কুতবি এবং মইজি আমিরদেরকে এক সংঘর্ষে পরাজিত করেন। কুতবি এবং মইজি আমিরদেরকে এক সংঘর্ষে পরাজিত করে ইলতুৎমিশ তার অধীনতা স্বীকার করতে তাদেরকে বাধ্য করেছিলেন। শুধু তাই না, লাহোরে যারা বসবাস করত এই কুতবি এবং মইজি যারা আমির ছিল, লাহোরে যারা বসবাস করত তাদেরকেও বাধ্য করেছিলেন ইলতুৎমিশের বশ্যতা স্বীকার করার জন্য। এরপরে তাজউদ্দিন ইলজুদ গজনির শাসনকর্তা ছিলেন, কিন্তু খাওয়ারিজমের শাহ যখন তাকে আক্রমণ করে তখন তিনি গজনি থেকে পালায়ন করে তিনি দিল্লির দিকে চলে আসেন এবং এই দিল্লির দিকে, অর্থাৎ খাওয়ারিজমের শাহের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি গজনি থেকে চলে আসেন পাঞ্জাবের দিকে। তো পাঞ্জাব থেকে এসে থানেশ্বর সহ বিভিন্ন অঞ্চলের উপরে তিনি তার ব্যাপক আধিপত্য বিস্তার করেন। এই অবস্থায় এই তাজউদ্দিন ইলজুদ তিনি ইলতুৎমিশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ ছিল, যে কারণে তিনি 1214 খ্রিস্টাব্দে তাকে আক্রমণ করলেন। যখন তিনি আক্রমণ করলেন তখন আক্রমণ করার পরে সেখান থেকে তিনি পালায়ন করার পরে পরবর্তীতে 1215 খ্রিস্টাব্দে তিনি পুনরায় বিদ্রোহী হয়ে উঠলেন। তো যখন 1215 খ্রিস্টাব্দে পুনরায় বিদ্রোহী হলেন তখন তাকে আবার আক্রমণ করা হয়। আক্রমণ করে থানেশ্বরের কাছে তরাইন নামক জায়গায় তাকে পরাজিত করা হয় এবং তাকে বন্দী করা হয়। তো বন্দী করা অবস্থায় তিনি বাদাউনের কারাগারে কারাভোগ করা অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। তাহলে 1415 খ্রিস্টাব্দে 1214 এবং 1215 খ্রিস্টাব্দে পরপর দুইটা যুদ্ধে তাজউদ্দিন ইলতুৎমিশের কাছে পরাজিত হয়ে বন্দী হন এবং কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে নাসিরউদ্দিন কুবাচা তিনি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করলেন। অর্থাৎ নাসিরউদ্দিন কুবাচা ইলতুৎমিশের একজন শাসনকর্তা ছিলেন, অথচ তিনি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে বিভিন্ন অঞ্চলের উপরে যখন তিনি তার আধিপত্য বিস্তার করলেন তখন ইলতুৎমিশ 1217 খ্রিস্টাব্দে আক্রমণ করে নাসিরউদ্দিন কুবাচা সেখান থেকে পালায়ন করে সিন্ধুর ভাক্কারে আশ্রয় গ্রহণ করে। তো তখন ইলতুৎমিশ আবার রাজধানীতে ফিরে যান। পরবর্তীতে এই নাসিরউদ্দিন কুবাচা 1227 খ্রিস্টাব্দে পুনরায় যখন তিনি বিদ্রোহী হন তখন তাকে পরাজিত করেন। এই পরাজয়ের বরণ করার পরে তিনি যখন পালায়ন করছিলেন, তো পালায়ন করা অবস্থায় সিন্ধু নদে ডুবে তার প্রাণ বিসর্জন হয়। ঐতিহাসিকরা বলছেন যে এইভাবে ইলতুৎমিশ তার শক্তিশালী এবং অত্যন্ত বিপজ্জনক দুইজন শত্রুকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। এরপরে আমরা আসি মঙ্গল আক্রমণ। ভারতীয় উপমহাদেশে মঙ্গল আক্রমণ ছিল অত্যন্ত মারাত্মক একটা বিষয়। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা বিশাল একটা শক্তিশালী বাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করে। বিশেষ করে খাওয়ারিজমের শাহ যখন এই মঙ্গলরা খাওয়ারিজমের শাহ জালালউদ্দিনকে আক্রমণ করে তখন জালালউদ্দিন সেখান থেকে পালায়ন করে। সেখান থেকে পালায়ন করলে তার পিছু ধাওয়া করে, মঙ্গলরা তার পিছু ধাওয়া করে। তো এই খাওয়ারিজমের শাহ জালালউদ্দিন তখন পাঞ্জাবে যখন চলে আসে পালায়ন করে, তখন মঙ্গলরা তার পিছু ধাওয়া করে সিন্ধু পর্যন্ত অগ্রসর হয়। পাঞ্জাবে অবস্থান করে জালালউদ্দিন অর্থাৎ খাওয়ারিজমের যুবরাজ জালালউদ্দিন পাঞ্জাবে অবস্থান করার পরে যখন মঙ্গলরা সিন্ধু পর্যন্ত অগ্রসর হলো, তখন পাঞ্জাব থেকে দিল্লির রাজদরবারে জালালউদ্দিন প্রস্তাব পাঠালো ইলতুৎমিশের কাছে যে তাকে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু
ইলতুৎমিশ উপলব্ধি করলেন যে খাওয়ারিজমের শাহ জালালউদ্দিনকে তার দরবারে আশ্রয় দেওয়া মানে মঙ্গলরা তার রাজধানী আক্রমণ করবে এবং মঙ্গলদের সাথে তার একটা সংঘর্ষ অনিবার্য হয়ে যাবে। তো যে কারণে তিনি কূটবুদ্ধি প্রয়োগ করে এবং অত্যন্ত বিজ্ঞতার সাথে, দূরদর্শিতার সাথে তিনি খাওয়ারিজমের যুবরাজকে বোঝালেন যে ভারতের যে আবহাওয়া, ভারতের আবহাওয়াটা তার স্বাস্থ্যের জন্য কোনোভাবেই অনুকূল হবে না, অর্থাৎ ভারতের আবহাওয়াটা তার প্রতিকূল হবে। এই কথা বলে খুব কৌশলে তিনি জালালউদ্দিন, যুবরাজ জালালউদ্দিনকে, খাওয়ারিজমের শাহ জালালউদ্দিনকে তিনি পাঞ্জাবে বা দিল্লিতে আশ্রয় যখন দিলেন না, তাকে সেখান থেকে চলে যেতে বললেন কৌশলে। তখন তিনি আর এখানে আশ্রয় পেলেন না। তিনি কি করলেন, পারস্যের দিকে চলে গেলেন, পারস্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এইভাবে ইলতুৎমিশ অত্যন্ত কূটকৌশলে, মানে বুদ্ধিমত্তার সাথে তিনি জালালউদ্দিনকে আশ্রয় না দিয়ে ভারতকে মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা করে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। এরপরে আমরা আসি বাংলা এবং বিহারের আলিবর্দান খিলজি। 1211 খ্রিস্টাব্দে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আলিবর্দান খিলজি নিজেকে বাংলার মানে সুলতান হিসাবে ঘোষণা করলেন। কিন্তু পরবর্তীতে যখন আলিবর্দান মারা গেল, তখন বাংলার শাসনভার গ্রহণ করলেন হুসামউদ্দিন এওয়াজ খলজি। তো হুসামউদ্দিন এওয়াজ খলজি দায়িত্ব গ্রহণ করার পরে তিনি কি করলেন, নিজেকে স্বাধীন বলে ঘোষণা করলেন। হুসামউদ্দিন এওয়াজ খলজি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করলেন। স্বাধীন বলে ঘোষণা করার পরে উনি ক্ষান্ত হলেন না। স্বাধীন ঘোষণা করে তিনি গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করলেন। গিয়াসউদ্দিন উপাধি ধারণ করার পরে তিনি তার নামে খুতবা পাঠ করা, তার নামে মুদ্রা অঙ্কন করার নির্দেশ দিলেন, মুদ্রা ছাপাবার নির্দেশ দিলেন এবং তিনি নিজেও সুলতান উপাধি গ্রহণ করলেন। যখন এই কার্যকলাপে তিনি নিয়োজিত হলেন, তখন সে কামরূপ, উড়িষ্যা এই জায়গাগুলোর উপরে তার একটা আধিপত্য যখন বিস্তার করলেন, এই বিষয়টা ছিল ইলতুৎমিশের জন্য হুমকি স্বরূপ। তো এই অবস্থার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইলতুৎমিশ 1225 খ্রিস্টাব্দে দমন করেন। যখন তাকে আক্রমণ করা হলো, তখন এই হুসামউদ্দিন এওয়াজ খলজি, অর্থাৎ যিনি গিয়াসউদ্দিন উপাধি ধারণ করেছিলেন বা সুলতান উপাধি ধারণ করেছিলেন, তিনি বিনা বাধায় ইলতুৎমিশের বশ্যতা স্বীকার করলেন। যদিও তিনি 1225 খ্রিস্টাব্দে বিনা বাধায় বা বিনা যুদ্ধে, বিনা প্রতিরোধে ইলতুৎমিশের বশ্যতা স্বীকার করলেন, কিন্তু এই বশ্যতা স্বীকার করে তিনি ভেতরে ভেতরে আবার শক্তি সঞ্চয় করেছিলেন, করে 1227 খ্রিস্টাব্দে পুনরায় আবার বিদ্রোহ ঘোষণা করে বসলেন। 1227 খ্রিস্টাব্দে যখন তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, তখন ইলতুৎমিশ তার পুত্র নাসির উদ্দিন মাহমুদকে বাংলায় প্রেরণ করেন তাকে দমন করার জন্য। অর্থাৎ হুসামউদ্দিন এওয়াজ খলজিকে পরাজিত করার জন্য ইলতুৎমিশ তার পুত্র নাসির উদ্দিন মাহমুদকে যখন পাঠালেন এক সংঘর্ষে, নাসির উদ্দিন মাহমুদ গিয়াসউদ্দিন বা এই হুসামউদ্দিন এওয়াজ খলজিকে পরাজিত এবং নিহত করেন। তো যখন নাসির উদ্দিন মাহমুদ এই বাংলার শাসনকর্তা, তথাকথিত শাসনকর্তাকে পরাজিত এবং নিহত করল, তখন ইলতুৎমিশ তার পুত্র নাসির উদ্দিন মাহমুদকে বাংলার শাসন কার্যের দায়িত্ব অর্পণ করেছিলেন। পরবর্তীতে যখন 1229 খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মাহমুদ মৃত্যুমুখে পতিত হন, তখন এই খলজিগণ তখন তারা আবার বিদ্রোহী উঠল এবং খলজিরা কি করল, বলকার নেতৃত্বে তারা আবার ইলতুৎমিশের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলো এবং বিদ্রোহ ঘোষণা করলো। পরিস্থিতির এই পর্যায়ে এসে ইলতুৎমিশ
যখন বলকার নেতৃত্বে খলজিরা আবার বিদ্রোহ ঘোষণা করলো বাংলায়, তখন ইলতুৎমিশ 1230 খ্রিস্টাব্দে তাদেরকে আক্রমণ করার জন্য অগ্রসর হন এবং তাদেরকে আক্রমণ করে পরাজিত করে বাংলা এবং বিহারকে দিল্লির সাথে একীভূত করেন, সম্পৃক্ত করেন। এইভাবে দেখা যায় যে ইলতুৎমিশ পর্যায়ক্রমে তার যে সমস্ত শত্রু ছিল এবং তার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো দৃঢ় হস্তে এবং আপোষহীনভাবে নির্মূল করে তার সাম্রাজ্যকে কণ্টকমুক্ত করেছিলেন, শত্রুমুক্ত করেছিলেন। অর্থাৎ ইলতুৎমিশ তার সাহসিকতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার ধৈর্য মেধা দিয়ে তিনি তার সাম্রাজ্যকে শত্রুদের হাত থেকে রক্ষা করে শান্তি এবং শৃঙ্খলা এবং উন্নয়নের পথে দাঁড় করিয়েছিলেন। তো তিনি শুধুমাত্র শত্রুদের দমন করেছেন তা না, পরবর্তীতে তিনি তার যোগ্যতা বলে তার অনেক ঋতরাজ্য, অর্থাৎ যেই রাজ্যগুলোর উপরে বিভিন্ন শত্রুরা তাদের আধিপত্য বিস্তার করেছিল, পরবর্তীতে এই জায়গাগুলো তাদের হাত থেকে তিনি উদ্ধার করেছিলেন। যেমন তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নির্মূল করে বহিঃশত্রুর হাত থেকে তার সাম্রাজ্যকে সংহত করে ঋতরাজ্য পুনরুদ্ধারে মনোনিবেশ করেন। প্রথমেই 1226 খ্রিস্টাব্দে তিনি রণথম্বর উদ্ধার করেন। পরের বছর তিনি সিওলিক পর্বতে অবস্থিত মান্দাওর নামক জায়গা তিনি দখল করেছিলেন। এরপরে 1 বছর অবরোধ করে রাখার পরে তিনি 1234 খ্রিস্টাব্দে গোয়ালিয়র দখল করেছিলেন এবং এইভাবে দেখা যায় যে মঙ্গলদেবের কাছ থেকেও তিনি বিভিন্ন জায়গা উদ্ধার করেছিলেন। অর্থাৎ ইলতুৎমিশ বিভিন্ন সময়ে তার হারানো যে জায়গাগুলো ছিল, এই জায়গাগুলো পরবর্তীতে পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছিলেন। ইলতুৎমিশ এইভাবে আক্রমণের শেষ পর্যায়ে তার সর্বশেষ আক্রমণ ছিল দোয়াব অঞ্চলের বেনিয়াদের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তিনি তার এই আক্রমণ বা এই অভিযান বন্ধ করতে বা স্থগিত করতে বাধ্য হয়েছিলেন, যে কারণে এই বিজয়টা তিনি আর অর্জন করতে পারেন নাই, ওই পর্যন্ত তিনি সমাপ্ত করেছিলেন। এইভাবে দেখা যায় যে ইলতুৎমিশ সগৌরবে তিনি 25 বছর রাজত্ব করেছিলেন এবং এই 25 বছর রাজত্ব করার পরে 1236 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুমুখে পতিত হন। তো ঐতিহাসিকরা বলছেন যে ইলতুৎমিশের সিংহাসন আরোহণ তুর্কি সালতানাতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং ইলতুৎমিশ তার মৃত্যুবরণ করার অব্যবহিত পূর্বে, অর্থাৎ তিনি তার মৃত্যুবরণ করার পূর্বেই তার সুযোগ্য কন্যা সুলতানা রাজিয়াকে তার সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে যান। তো যাই হোক, এইভাবে দেখা যায় যে তার মৃত্যুর মধ্য দিয়ে তার বর্ণাঢ্য জীবন এবং তার কৃতিত্বপূর্ণ জীবনের পরিসমাপ্তি ঘটে। তো আজকে আমরা সুলতান ইলতুৎমিশ সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সুলতান ইলতুৎমিশের চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান রেখে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থেকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।